আসতে পারে তাহলে ওই যে 6 এর মাধ্যমে হলেও আমরা যদি ধরেন যে এই প্রেসিডেন্টকে কোনো না কোনো ফরম্যাটে কোনো না কোনো কায়দায় কিভাবে অথবা আমরা ব্যক্তিগত শারীরিক কোনো কারণে আচ্ছা ধরেন উনি রিজাইন করলেন, শেষ করি আল্লাহ না করুক উনি মারা গেলেন, হ্যাঁ মারা গেলেন, এখন বাংলাদেশে কি হবে? সেটা তো স্পিকার বিধান হবেন। আছে। আরে অন্তর্বর্তীকালীন সরকার সময় তা ধরেন ওই সময় উনি শরীর ব্যক্তিগত হবেন। শারীরিক অক্ষমতা জনিত কোনো কারণে রিজাইন করলেন ধরে নিলাম। শরীর- আরে ভাই 71 কেন যান? আমরা 26 আছে 26 থাকেন। হ্যাঁ। মানে আপনি ধরেন আরে ভাই আমি আপনি বলেন কোথায় তিনি? হ্যাঁ ধরেন অন্তর্বর্তীকালীন সময়ে আপনি বলছেন যে সিরিজ সার্ভেন্ট চেয়ারে বসতেন, ফাইন, তার উনি যদি ওই সময় চেয়ারে বসতে পারে 26 সালে কেন বসলেন না এই সংসদ ভবনের প্রথম অধিবেশনে? এখন তিনি কোথায়? এখন আমি আপনাকে বলতেছি, আপনি বলেন। আপনি প্রমাণ করেন যে বিএনপি যেটা করছে এটা নীতি, এটা আইনের স্খলন হয়েছে। না, আমি আইনের স্খলন ওদিকে যাব না। না আপনি যে আইনের প্রশ্নটা আমাকে ব্যত্যয় বললেন, হয়েছে, আইনের ব্যত্যয় না বিচ্যুতি প্রত্যয়, আমি তো হয়েছে। যাব না ওদিকে। আচ্ছা। ওই আলোচনায় ঢুকলে আচ্ছা, সংবিধানের ভিতরে ঢুকতে আচ্ছা, হবে। আচ্ছা। আচ্ছা আপনি যে আইনের ব্যাখ্যা দিচ্ছেন না ওই ব্যাখ্যায় গেলে শুনেন, এই যে আইন সংবিধান বারবার বলছেন না যে সংবিধান থেকে এক চুল না, পরিমাণ নড়বো না। কেন চলবে? ফাইন ফাইন না, এই কেন? সংবিধানে আমরা তো এগুলো বলি আরে নাই। ভাই দাঁড়ান আমরা না। নড়েছি তো। ওকে আচ্ছা, দায়িত্ব দিয়েছেন এই, তিনি তো সংবিধান লঙ্ঘন করেছেন রে ভাই। 15th অ্যামেন্ডমেন্টে অলরেডি হাইকোর্ট হ্যাঁ। এই 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছে এবং এইগুলো এই যে আপনি যেটা বলছেন হ্যাঁ। চাইদের কো, এই যে সংবিধানে শেখ মুজিবের ছবি থাকবে, হ্যাঁ। সাতের ক খ এই যে বাতিল করা যাবে না, চেঞ্জ করে সাতের ক খ বাতিল করা যাবে না, বাতিল করলে মৃত্যুদণ্ড, এইগুলো অলরেডি বাতিল হাইকোর্ট দ্বারা। সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায়টা হয়েছে কিনা আমি এই কত টাকা সিদ্ধান্ত ছিল তখন নাকি এনসিপি থেকে বা তৎকালীন যারা বৈষম্য বিরোধী নেতা স্ট্রংলি অপোজ করেছে যে না, কেন করেছে যে গণ অধিকার আসলে এনসিপির যেটা ভাইব বা হাইপ এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এই জন্য তখন সরকার আচ্ছা আঁকড়ে ধরে রাখতে চাইছে, চুপ্পুকে আঁকড়ে ধরে রাখতে চাইছে, ওই উত্তরটা ভাই দিয়ে দিয়েছেন বিএনপির জায়গা থেকে। এবং যারা রাখতে চাই নাই তার মধ্যে অবশ্যই এনসিপি আমাদের জায়গাটা ছিল, তখন তার এনসিপি হয়নি, জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ছিল। আমরা বরাবরই বিরোধিতা করেছি, কিন্তু সাংবিধানিক এই সংকটের এরকম নানা রকম মানে ফাঁদে এই আমাদের সালাউদ্দিন ভাই থেকে শুরু করে তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমাদেরকে ফেলার চেষ্টা করা হয়েছে। আর সেখান থেকে যদি ওনাদেরকে কেউ বলে থাকে সেটা এনসিপির জায়গায় কিংস পার্টি ট্যাগ দেওয়ার কিছু নেই। এবং না, কিন্তু উনি যেটা বললেন যে উপদেষ্টা শপথ সেই রাষ্ট্রপতির কাছ থেকে নিয়ে সেটাই তো বললাম, আবার তার পদত্যাগের বিষয়ে প্রথমত আমাদের তো যেটা পরিকল্পনা ছিল সেটা একটা জাতীয় সরকার বা একটা বিপ্লবী সরকারের দিকে যে একটা পরিকল্পনা ছিল, সেটা যখন আমরা তারেক রহমান সাহেব বা আমাদের যারা স্টেক হোল্ডাররা যারা ছিলেন আলাপ আলোচনা হয়েছে, সেখানে এটাতে তিনি বারবার বিরোধিতা করেছেন। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সংবিধানের ধারা এবং সংবিধানের এই ট্রেনে করে চাপতে বাধ্য হয়েছে আমাদের। এখন এনসিপি বলেন, তখন তার কোনো রাজনৈতিক দল ছিল না, আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে বিএনপি বলেন বা অন্যান্য জায়গা থেকে যারা স্টেক হোল্ডাররা ছিলেন তারা এরকম কোনো সিদ্ধান্ত নিবে না যেটা আসলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপক্ষে যায় বা একটা অন্যরকম কিছু তৈরি হয়। কিন্তু আমরা পরে দেখেছি যে আমরা আসলে প্রতারিত হয়েছি এবং তারা এখন বারবার সে 106 বা সংবিধানের নানা ধারা দিয়ে আমাদেরকে বারবার বুঝায়। এবং আরেকটা বিষয়, মোশাররফ ভাই কিন্তু আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়ে ফেলেছে, এটা হয়তো উনি বুঝেছেন কিনা। আমরা কিন্তু সবসময় এই টকশোগুলোতে বারবার বলতাম যে বিএনপি কিন্তু সরকারকে কোনো রকম সহযোগিতা করছে না, তারা বারবার প্রেশারাইজ করছে, তারা বারবার বিপদে ফেলার চেষ্টা করছে। এবং এই ঘেরাও বিষয়ে খুব দক্ষ আমাদের যে ইশরাক ভাই, তো উনার ব্যাপারটা কিন্তু উনি উল্লেখ করে ফেললেন যে সরকারকে চাপে ফেলার জন্য সরকার যেন লন্ডনে খলিলুর রহমান সাহেবদেরকে নিয়ে বৈঠক করতে হয়, বিপদে পড়তে হয়, সেখানে কিন্তু এই যে ইশরাককে দিয়ে তারা হচ্ছে যেরকম একটা গেম প্ল্যান করেছিল। এবং সেখানে আপনি পরে রিপিট করে শুনে নিন, তো তখন কিন্তু তারা বিপদে পড়ে তারা নাকি তখন তারেক রহমান সাহেবের কাছে ধর্ণা দিতে হয়েছে। এবং তারপর তাদের কিবলা হচ্ছে যে এদিকে জনগণের থেকে শেষ করে তারা হচ্ছে যে তারেক রহমান সাহেব এবং বিএনপির দিকে আগানো শুরু হলো। এটা কিন্তু তার কথা স্পষ্ট। তিনি যেটা বলেছেন যে তিনি তো মানে ইশরাকের মতো তরুণ একজন নেতার নেতৃত্বেই ডাক দিলেই এতগুলো মানুষ আসছেন, যদি মহাসচিব ডাকেন তাহলে কি? না ডেফিনেটলি, মানে উনি কিন্তু মানে হকের গভর্নমেন্টের অ্যাক্টিভ পার্ট সাহেবজাদা ইয়াকুব খান, লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানকে রেখে দেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে একটা। তো এখানে গভর্নমেন্ট যখন হয় তখন আপনি প্রতিহিংসা দেখাবেন না সবচেয়ে ইফিসিয়েন্সি আপনি দেখাবেন, এটা একটা বড় প্রশ্ন থেকে যায় নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে ডিপ স্টেটের আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সজীব ভুইয়া যেটা বলেছেন। সজীব এর একটা সম্পূরক প্রশ্ন একটু বলে রাখি, যে যারা এটা সমালোচনা করেন তারা বলেন যে বিএনপির মতো এত বড় দল, এত স্যাক্রিফাইস যে দলের 17 বছর ধরে যারা জুলুম নির্যাতনের শিকার, জেল জুলুমের শিকার ছিলেন, তাদের মধ্যে একটা যোগ্য লোক আপনাদের সামনে আসলো না, যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে? 1 ডজন লোক আছে, 1 ডজন লোক আছে। এবং সেই মানুষটাকে যার বিরোধিতা স্বয়ং বিএনপি করেছে যে উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে। ইন্টারেস্টিংলি মোশাররফ ভাই অনেক টকশোতে তাকে একদম ধুয়ে দিয়েছেন। হ্যাঁ, একবার ধুয়ে দিয়েছে। জি, এখন তার এই টোনটা মজা লাগছে। ঠিক না, মজা লাগছে, মজা লাগতেই হবে, কারণ বেনজির ভুট্টোর যে গভর্নমেন্ট হয় তার আগে বেনজির ভুট্টো জিয়াউল হকের বিরুদ্ধে
এর চেয়ে নিশ্চয়ই অনেক বৈরী সম্পর্ক ছিল জিয়াউলকের গভর্নমেন্টের সাথে, অনেক বেশি বৈরী, আচ্ছা, যেটা ডক্টর ইউনূস গভর্নমেন্টের সাথে আমাদের যেটুকুন অম্লমধুর ছিল, অম্লমধুর যে সম্পর্কটা ছিল। নাম্বার 2 দেখেন যে বিএনপি গভর্নমেন্টের থেকে সহযোগিতা নেওয়া, জিয়াউর রহমানের বিএনপিকে সহযোগিতা করা আর আমাদের ডক্টর ইউনূসের যে এনসিপিকে সহযোগিতা করা এক না। জিয়াউর রহমান আপনি দেখবেন 1977-এর 21শে এপ্রিল প্রেসিডেন্ট হন এবং তার 1 মাস 8 দিনের মাথায় তিনি একটা গণভোট করেন। গণভোটে তিনি সন্তুষ্ট না হয়ে তার 1 বছর ঠিক 3 দিন, 1 বছর 3 দিনের মাথায় মানে 78 সালের 3 এপ্রিল তিনি প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং তার 18 মাস 15 দিন পর, জাস্ট 18 মাস 15 দিন পর তিনি একটা পার্লামেন্ট নির্বাচন করেন। তো এই যে আমি আপনাকে বলছি যে এইটা তখন আওয়ামী লীগ, তাইলে উনি তো 78-এ কেন নির্বাচনটা করলেন না, পার্লামেন্ট নির্বাচনটা করলেন না? আওয়ামী লীগ আসতে চায় নাই এবং 78-এ যে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে সেইখানে আওয়ামী লীগ নির্বাচন করে নাই। আওয়ামী লীগ নির্বাচন না করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটা জোট, গণতান্ত্রিক জোট গজ, এটা যাকে ক্যান্ডিডেট করছে, যিনি আওয়ামী লীগ থেকে রিজাইন করেছিলেন 75 সালে, জেনারেল ওসমানী। এবং জেনারেল ওসমানীর সামনে এমনও ঘটনা আছে, আপনি সিনিয়র সাংবাদিকদেরকে জিজ্ঞেস করবেন, যারা বলছে যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন গণতান্ত্রিক জোট, বলছে আওয়ামী লীগ নাম বলবো না, চুপ। তো এই যে অবস্থাটা আমি বলছি, দেশের ওই সময়কার অবস্থা, ওই সময় অপোজিশন আওয়ামী লীগ অন্যান্য সরকারের বাইরে যারা আছে এরা নির্বাচন চাইতো না, আর জিয়াউর রহমান নির্বাচন চাইতেন। আর এইখানে আমরা নির্বাচন চাইতাম আর ডক্টর ইউনূস বলতেন যে আমাদেরকে 50 বছর মানুষ ক্ষমতায় রাখতে বলে। তো ওটা চেঞ্জ হলো কিভাবে? চেঞ্জ হলো যে আপনি জানেন যে উনার যে পিনাকি পীর সাহেব, যে ফ্রান্সে বসা পীর সাহেব, উনি বলতেন, আমি কোট আনকোট বলছি, ও মির্জা ভাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা না বলেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন, আপনাদের নেতাকর্মী পিটাইয়ে ঘরেটাই নিয়ে দিয়ে আসবে, পাশার চামড়া তুলে ফেলবে। তো এটার পরে যখন ইশরাক, যখন মির্জা ভাই ছাড়া, জয়েন্ট সেক্রেটারি ছাড়া, ভাইস প্রেসিডেন্ট ছাড়া এরা যখন বলছে, ইশরাক যখন ডাক দিয়েছে যে তার ওই মেয়রের প্রশ্নে, তখন দেখা যায় যে হেয়ার রোড অচল হয়ে গেছে, মিন্টু রোড অচল হয়ে গেছে, বেইলি রোড অচল হয়ে গেছে। তখন উনি হঠাৎ করে খলিল না, এই যে ডক্টর ইউনূস, তখন দৌড় দিয়ে চলে গেছেন যে লন্ডন, যে তারেক রহমান, উনি দেখছেন যে ওই পীর সাহেবের থিওরিটা অচল, বিএনপি যদি ডাক দেয় 24 ঘন্টা থাকতে পারবে। ইশরাক সাহেব কি এই উদ্দেশ্যে ডেকেছিলেন নাকি তার মেয়র? ইশরাক সাহেব কাকতালীয়ভাবে ডেকেছিলেন। না, কাকতালীয় কেন, সেটা একটা উদ্দেশ্য ছিল। তার মেয়রের যে দাবি ছিল, চট্টগ্রামের মেয়রকে দিয়ে দেয়া হলো, তখন ঢাকার মেয়রকে দিয়ে দেওয়ার জন্য, ইলেকশনের জন্য তিনি তাকে ঘোষণা করার জন্য, তাকে ঘোষণা করেন নাই, বেআইনি ভাবে করেন নাই। জি। এবং ইশরাক তার প্রতিবাদে বিএনপির ছাড়া, বিএনপির অংশগ্রহণ, বড় নেতৃবৃন্দের কোনো নির্দেশনা বা সমর্থন ছাড়াই ইশরাকের ডাকেই বেইলি রোড, মৎস্য ভবন, এইসব অঞ্চল যখন অচল হয়ে গেছে, তখন দেখছেন যে ইয়াস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক দিলে তিনি থাকতে পারবেন না। আর তার সাথে অনবোর্ড আর্মি ছিল না, পুলিশ ছিল না, গুলি করার মতো পুলিশ ছিল না তার সামনে, গুলি করার মতো আর্মি বিডিআর ছিল না ডক্টর ইউনূসের হাতে। তো এই জন্য উনি তাড়াতাড়ি গিয়ে লন্ডন বৈঠক করেছেন। লন্ডন বৈঠক করে এরপরে তিনি একটা ডেট নিয়ে আসেন। গুলি করার মতো আর্মি পুলিশ ছিল না, সেটা কি ডক্টর ইউনূসের দুর্বলতা বললেন নাকি? অবশ্যই দুর্বলতা, দুর্বলতা, আমি মনে করি দুর্বলতা। মানে এখন পুলিশ গুলি করবে বিএনপি সরকারের হয়ে আসে, মানে সেটা কি ডক্টর ইউনূসের গভর্নমেন্টটা সম্পূর্ণ আনইলেক্টেড একটা গভর্নমেন্ট ছিল। তো আনইলেক্টেড গভর্নমেন্ট এবং ওই ভদ্রলোকের যে পারফরমেন্স, আমি আপনাকে বলি যে তিনি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড আদার্স এদেরকে কেন অনভোট করতে পারলেন না, কেন তার সাথে ঐক্যবদ্ধভাবে নিয়ে মুভ করতে পারলেন না, এটার উত্তরটা তো আমি দিতে পারবো না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই ডিপ স্টেট সম্বন্ধে আজকে যে কথাবার্তা বলা হচ্ছে এইগুলো ফালতু, ভুয়া। আরেকটা কথা বলি আমি আপনাকে,